ষড়যন্ত্র তত্ত্ব ধরে এগোনোর চেষ্টা আওয়ামী লীগের। জুলাই গণ অভ্যুত্থানের সময় মর্গে রাখা ৬ অজ্ঞাত মরদেহের দাফন আজ। যশোর শহরের বাসিন্দাদের ভোগান্তি কমার বদলে দিন দিন বাড়ছে যানজট। মোরেলগঞ্জে কৃষক ও স্কুল শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা ও কৃষি উপকরণ বিতরণ। গ্রামের কাগজের যুগ্ম বার্তা সম্পাদক শাওনের মৃত্যুবার্ষিকী পালন। ভারতের এশিয়া কাপ হকিতে খেলবে না পাকিস্তান। বাংলাদেশিদের জন্য ভিসা ফি বৃদ্ধি করল থাইল্যান্ড। আমি মূল্য দিতে প্রস্তুত, ট্রাম্পের শুল্ক যুদ্ধ নিয়ে কড়া বার্তা মোদির। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগ তাদের পতনের জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রকে দায়ী করছে এবং অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাকে পুঁজি করে রাজনীতিতে ফেরার চেষ্টা করছে। তবে আন্দোলন দমনে সহিংস আচরণ ও অনুশোচনার অভাব নিয়ে রাজনৈতিক অঙ্গনে সমালোচনা চলছে বলে বিভিন্ন গণমাধ্যম উল্লেখ করেছে। বিশ্লেষকরা মনে করেন, দীর্ঘ ১৫ বছরের শাসনে ক্ষমতার দম্ভে দলটি বিরোধী শক্তি ও সাধারণ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর ফলে আন্দোলনের সময় দমন নীতির কারণে জনমনে নেতিবাচক মনোভাব সৃষ্টি হয়। এখন অন্তর্বর্তী সরকার বিএনপি, জামায়াত ও এনসিপি সহ অন্যান্য দলগুলো একযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। শীর্ষ নেতাদের বড় অংশ বিদেশে পালিয়ে, অনেকে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত। দেশে থাকা নেতারাও আত্মগোপনে, কেউ মাঠে সক্রিয় নয়। নেতৃত্বের ওপর আস্থার সংকট থাকলেও শেখ হাসিনা এখনও একক নিয়ন্ত্রণে আছেন এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয় রাজনীতিতে সক্রিয় হয়েছেন। ফেব্রুয়ারির নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়ার অভিযোগ তুলে দলটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণভাবে জনমত তৈরির চেষ্টা করছে। তবে মাঠে সক্রিয় হওয়ার সুযোগ পাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। গত বছর কোটা আন্দোলনে নিহত এক নারী সহ অজ্ঞাত ৬ জনের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে আজ আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হবে বলে জানিয়েছে পুলিশ। আন্দোলনের সময় পল্টন এলাকা থেকে একজনের, যাত্রাবাড়ি থানা এলাকা থেকে ৩ জনের ও ঢামেক হাসপাতাল থেকে এক নারী সহ ২ জনের মরদেহ উদ্ধার হয়। পরে শাহবাগ থানা পুলিশের মাধ্যমে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহগুলো ময়নাতদন্তের পর ঢাকা মেডিকেল কলেজ মর্গের মর্চুয়ারিতে রাখা হয়। নিহতদের ডিএনএ প্রোফাইল নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে। নিখোঁজদের খোঁজে অনেকেই এসেছিলেন, কিন্তু মরদেহ দেখে শনাক্ত করতে পারেননি কেউ। পরে যদি কেউ খুঁজতে আসেন, তারা ডিএনএর জন্য প্রয়োজনীয় নমুনা দিতে পারবেন। এই ৬ মৃতদেহ আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে জুরাইন কবরস্থানে দাফন হবে। যশোর শহরের সড়কগুলোতে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে রিকশা, ভ্যান ও ইজি বাইক চলাচল। সড়ক প্রশস্তের তুলনায় যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় যানজটে ভোগান্তি বেড়েছে নাগরিকদের। বিশেষ করে স্কুল শুরু ও ছুটির সময় যানজট তীব্র হয়। ট্রাফিক পুলিশের তখন চেয়ে চেয়ে দেখা ছাড়া যেন কোনো উপায় থাকে না। শহরের দরাটানা, চিত্রা মোড়, জসকোল্ট মোড়, চৌরাস্তা ও মনিহার এলাকায় যানজটের চিত্র অনেক পুরানো। তবে এই চিরচেনা চিত্রের ব্যাপ্তি আরও বাড়ছে। ভোগান্তি ও যানজট কমাতে ফলপ্রসূ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনে কঠোর পদক্ষেপ কামনা করছেন নগরবাসী। বাগেরহাটের মোরেলগঞ্জে তারুণ্যের উৎসবে স্কুল ও কলেজ পর্যায়ের ১১০০ শিক্ষার্থীর মাঝে ফলজ চারা ও পারিবারিক পুষ্টিবাগান পুনর্স্থাপন প্রকল্পের আওতায় ৪৮২ জন কৃষক পরিবারের মাঝে বিনামূল্যে ফলজ চারা, বীজ, জৈব সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, আজ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই উপকরণ বিতরণ হয়। ২০২৪-২৫ অর্থ বছরের অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ডক্টর মনির হোসেন। আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ডলটন রায় সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। উপজেলার স্কুল ও কলেজ পর্যায়ের 17টি শিক্ষা প্রতিষ্ঠানের 1100 শিক্ষার্থীর মাঝে 4টি করে জাম, কাঁঠাল, নিম ও বেল চারা, মোট 4400 ফলজ চারা বিতরণ করা হয়। একই দিনে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর আওতায় কৃষক পরিবারকে 25 ধরনের সবজির বীজ, জৈব সার, নেট ও জাজড়ি সহ নানা কৃষক উপকরণ বিতরণ করা হয়। শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হয়েছে দৈনিক গ্রামের কাগজের প্রয়াত যুগ্ম বার্তা সম্পাদক কামরুজ্জামান শাওনের 15তম মৃত্যুবার্ষিকী। আজ সকালে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ভেকুটিয়ায় প্রয়াত শাওনের কবরে ফুলেল শ্রদ্ধা জানায় গ্রামের কাগজের পরিবার। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম বার্তা সম্পাদক এম আয়ুব, সহকারী সম্পাদক জাহিদ আহমেদ লিজন, বিশেষ প্রতিনিধি দেওয়ান মোর্শেদ আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার ফয়সল ইসলাম, স্টাফ রিপোর্টার SM আরিফ, উজ্জ্বল বিশ্বাস, চিফ ফটো সাংবাদিক M A মানিক, ফটো সাংবাদিক নূর ইমাম বাবুল সহ মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি কবি মোকাররম হোসেন এবং অন্যরা। পরে কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠান হয়। ভারত পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার প্রভাব এবার হকিতেও পড়ল। আগামী এশিয়া কাপে অংশ নিচ্ছে না পাকিস্তান পুরুষ হকি দল। টুর্নামেন্টটি আগামী 29 আগস্ট থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত ভারতের বিহারের রাজগিরে অনুষ্ঠিত হওয়ার কথা। বুধবার হকি ইন্ডিয়ার এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। এবার ভারত সরকার ভিসা দিতে সম্মত হলেও পাকিস্তান হকি ফেডারেশন নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে এশিয়া হকি ফেডারেশনকে একটি চিঠি পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছে। এদিকে পাকিস্তান নিজেদের প্রত্যাহার করে নেওয়ায় কপাল খুলছে বাংলাদেশের। টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ পাওয়া নিয়ে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত রিয়াজুল হাসান জানিয়েছেন, আমরাও দেখেছি পাকিস্তান খেলবে না, এখন অপেক্ষায় আছি এশিয়া হকি ফেডারেশন থেকে আমন্ত্রণ পাওয়ার জন্য, না পেলে তো কিছু করার নেই। বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রমণ ভিসার ফি বাড়িয়েছে থাইল্যান্ড। আগামী 1 সেপ্টেম্বর থেকে নতুন ভিসা ফি কার্যকর হবে। বাংলাদেশি টাকার অবমূল্যায়নের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 31 আগস্ট 2025 পর্যন্ত যারা ভিসার ফি পরিশোধ করবেন তারা পুরানো ফি কাঠামোর আওতায় থাকবেন। তবে 1 সেপ্টেম্বরের পর থেকে সব আবেদনকারীকেই নতুন ফি অনুযায়ী অর্থ পরিশোধ করতে হবে। নতুন হার অনুযায়ী সিঙ্গেল ট্রানজিট ভিসার ফি 3600 টাকা, ডাবল এন্ট্রি 7200, ট্যুরিস্ট ভিসার ফি 4500 টাকা আর মাল্টিপল ট্যুরিস্ট ভিসায় ফি 22500। 1 বছরের নন ইমিগ্রান্ট ভিসার ফি 22500 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও OX ডেস্টিনেশন থাইল্যান্ড ভিসা ও লং টার্ম রেসিডেন্ট ভিসার ফি আগের চেয়ে অনেক বেশি নির্ধারণ করা হয়েছে। পাসপোর্ট ইস্যু ও অন্যান্য লিগালাইজেশন ফি নতুনভাবে নির্ধারণ করা হয়েছে 2000 থেকে 6800 টাকার মধ্যে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর শুল্ক বৃদ্ধি করার পরদিনই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ভারতের কৃষক ও মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে কখনো আপোষ করা হবে না। তার জন্য যদি আমাকে ব্যক্তিগতভাবে মূল্য দিতে হয় দেব, এজন্য আমি প্রস্তুত রয়েছি। বুধবার দিল্লিতে অনুষ্ঠিত MS স্বামীনাথন জন্মবার্ষিকীর আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। মোদি বলেন, কৃষকের স্বার্থই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ভারত কখনো কৃষক, পশুপালক ও মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে আপোষ করবে না। দেশের কৃষক, মৎস্যজীবী ও পশুপালকদের স্বার্থে ভারত সবসময় প্রস্তুত। ট্রাম্পের নতুন শুল্ক কার্যকর হওয়ার কয়েক মিনিট পর তিনি এই বক্তব্য দেন। ভারত যুক্তরাষ্ট্রে বিভিন্ন ধরনের কৃষিপণ্য রপ্তানি করে এবং এই খাতটি ট্রাম্পের নতুন শুল্কে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় রয়েছে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।